পার্ট 1 দেখার পর তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে আপু পার্ট 2 দেখতে চাই। তাই তোমাদের জন্য বাবা এবং মেয়ের প্রেগন্যান্ট গল্প পার্ট 2 নিয়ে হাজির হলাম। হ্যালো আমার কলিজার বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। একদিন হঠাৎ করে আমি হাসপাতালে গিয়েছিলাম। তখন আমি জানতে পারি যে আমি কোনো সন্তানের মা হতে পারবো না। আসলে সমস্যাটা হচ্ছে আমার হাসব্যান্ডের। আমার হাসব্যান্ড কখনোই সে সন্তানের বাবা হতে পারবে না। সে আসলে দীর্ঘদিন বিদেশে থাকার কারণে তার হরমোনের সমস্যা হয়েছিল। তারা ভিতরের যে পদার্থ এটাতে কিছুটা ঝামেলা হয়েছে, যে কারণে সে কখনোই সন্তানের বাবা হতে পারবে না। অনেকদিন বিদেশে থেকেছে, তারপর হাত দিয়ে ওই সমস্ত কাজ করেছে। এই কারণে সে সন্তানের মুখ কখনো দেখতে পারবে না। কিন্তু সে তো আমাকে বিয়ে করে 3 মাস থেকে গিয়েছিল। তার সঙ্গে আমি সময়ও কাটিয়েছি। কিন্তু বন্ধুরা, সে আমাকে একটা বাড়ি করে দিয়ে যাওয়ার পর এখন সেই বাড়িতে আমি আর আমার বাবা থাকি। সে আসতে আসতে এখনো প্রায় 5 বছর বাকি। আমি হাসপাতালে ঘটনা এখনো পর্যন্ত আমার হাসব্যান্ডকে কিছুই বলি নাই। ডাক্তার আমাকে বলেছে আপনার হাসব্যান্ডের সমস্যা আছে, কিন্তু আমি মা হতে পারব যদি আমি অন্য কোনো পুরুষের সঙ্গে আমি বিছানা শেয়ার করি, তাহলেই আমি মা হতে পারব। আসলে বন্ধুরা, এখন আমার কি করার আছে? আসলে জীবনে চলতে গেলে, বাঁচতে গেলে তো একটা সন্তানের দরকার। কারণ ভবিষ্যৎ প্রজন্ম যদি না থাকে আপনি কি নিয়ে বাঁচবেন? তো আমি আসলে খুব টেনশনে আছি। আর এদিকে আমি বাবাকেও কোনো কিছু জানাই নাই। কারণ এই ঘটনা যদি বাবা জানে তাহলে আমার বাবা এমনিতেই বয়স হয়ে গেছে, সেও খুব কষ্ট পাবে। তার উপর কিছুদিন আগে বাবা আমার সঙ্গে যে কাজটা করছে বন্ধুরা, সেটা তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে সব বলেই দিয়েছিলাম। তো এবার নতুন করে শুরু করে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমি একজন বিবাহিত নারী। আমার বিয়ে হয়েছে মাত্র অল্প কিছুদিন। এই তো বছরখানেক হলো। আমার জামাইও চলে গেছে সৌদি আরবে। সে মাঝে মধ্যেই আমাকে ভিডিও কল দেয় আমি কেমন আছি, ভালো আছি কিনা, খোঁজ খবর নেয়া। টাকা পয়সা দরকার লাগলে সেটা খরচ করতে বলে। ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্ট সবকিছু তো আমার কাছে আছে। আমি আমার নিজের ইচ্ছে মতো খরচ করতে পারতেছি। যখন খুশি তখনই খরচ করতে আমার কোনো বাধা নেই। তো বন্ধুরা, একদিন বাবা আমাকে বলল, মা পারুল, কিছু টাকা দিতে পারবি আমাকে? বাবা এই বয়সে কোনো কাজ কর্ম করে না। বাবার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আমি বাবাকে মাঝে মধ্যে টাকা দেই, কিন্তু বাবা এইবার আমার কাছ থেকে মনে হচ্ছে কিছু টাকা চাচ্ছে। আমি বাবাকে বললাম, বাবা কত টাকা লাগবে? 500 নাকি 1000? বাবা বলল, 500 1000-এ হবে না রে, আর একটু বেশি লাগবে। আমি বাবাকে বললাম, আর একটু বেশি লাগবে মানে? তুমি টাকা দিয়ে কি করবে বাবা? তুমি তো বাসায় খাচ্ছ, ঘুমাচ্ছ, তোমার সব খরচ তো আমি বহন করতেছি। তখন বাবা আমাকে বলল, ও তুই বুঝবি না রে মা, তুই দিবি কিনা তাই বল। আমি তখন বাবাকে বললাম, তোমার কত টাকা দরকার আর তুমি টাকা দিয়ে কি করবে? বাবা তখন আমাকে বলছে, দেখ আমি তোকে বলতে পারবো না কি করব, তবে আমার 5-6 হাজার টাকার মতো লাগবে। আরও যদি বেশি দিতে পারিস তাহলে দে, আমি একটা জায়গায় যাব। তখন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, তুমি এই বয়সে কই যাবে, কার কাছে যাবে, আর এত টাকা দিয়ে তুমি কি করবে? আসলে বাবা আমাকে কোনো কিছু বলতে চাচ্ছেন না। তখন আমি জানতে পারলাম যে বাবা তার পুরনো এক বন্ধু আছে তার সঙ্গে, সে ওই রাজবাড়ি মানে দৌলুদিয়া সেই জায়গাতে যাবে। বন্ধুরা, আমি শুনতে পারলাম ওই জায়গাতে নাকি খুব কম টাকায় মেয়ে ভাড়া পাওয়া যায়, সারারাত মজা ফুর্তি করার জন্য। তো বাবা ওনার সঙ্গে যাবে। বাবার বন্ধু আসলে একজন ট্রাক ড্রাইভার। বাবা ওনার সঙ্গে যাবে। উনি এর আগে বেশ কয়েকবার ওখানে গেছে। বাবাকে বলল কিছু টাকা নিয়ে যাওয়ার জন্য। তো বাবা এই ঘটনা আমার কাছে কোনো কিছু শেয়ার করে নাই। বাবা আমার কাছে টাকা চাইল। যাই হোক, বাবা তো আমাকে মানুষ করেছে, আমাকে বাবা বড় করে তুলেছে। আমি তো বাবাকে টাকা পয়সা না দিয়ে সরাসরি ডিরেক্ট না করতে পারি না। আমি বাবাকে দিলাম। তারপর বন্ধুরা, আমি দেখি বাবা কই কই যায়। আমি বাবার পিছনে একজন লোক লাগাইলাম, দেখলাম বাবা আসলে ওই জায়গাটিতেই গেলা। আসলে এই বয়সে এসে এমন একটি জায়গায় বাবার যাওয়া কোনোভাবেই ঠিক হয় নাই। আমি গুগল, ইউটিউবে সার্চ করে দেখলাম ওই জায়গাটা খুবই নিষিদ্ধ একটা পল্লী, খুবই বাজে একটা জায়গায়। তো আমার বাবা শেষ পর্যন্ত এই জায়গাতে গেল।
বাবা আমার মাকে মিস করে, আমার মার কথা তার মাঝে মধ্যেই মনে পড়ে। আর মায়ের কথা মনে করে বাবা মাঝে মধ্যে আমাকেও জড়িয়ে ধরে। আমার সঙ্গে বাবা সেদিন রাতে অনেক কিছুই করে ফেলেছে। শুধুমাত্র মায়ের কথা চিন্তা করে আমিও বাবাকে সেদিন কোনো কিছু বলার সাহস পাই নাই। কিন্তু এই যে এখন বাবা যেটা করতেছে, এটা কিন্তু বেশি বেশি বাড়াবাড়ি করছে। এতদিন কোনো কিছু আমি বাবাকে বলি নাই, কিন্তু যে বাবা আমাকে প্রবাসী গড়ায় বিয়ে দিয়েছে, টাকা পয়সা পেয়েছে ইচ্ছামত স্বামীর, আমার জামাইয়ের টাকা পয়সা নিয়ে বাবা ওই দৌলুদিয়া যায়, মিরপুরে আবাসিক হোটেলে যায়, কত জায়গাতে বাবা যাচ্ছে। এই বাবার স্বভাব আমার একেবারেই এখন ভাল লাগছে না। তারপর বন্ধুরা কিছুদিন আগেই সে দৌলুদিয়া থেকে আসলো। তার স্বভাব চরিত্র দিন দিন বেড়ে চলেছে। আমি বাবাকে একদিন বললাম, বাবা তুমি এগুলো কি শুরু করেছো এই বয়সে? কই তুমি আগে তো কখনো এরকম করতে না। তুমি তো আগে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে। আর তুমি আগে বলেছিলে যে আমাকে তুমি বিয়েটা দিতে পারলে তুমি মরে শান্তি পাবে। কিন্তু বাবা যে তুমি আমাকে একজন প্রবাসীর ছেলের হাতে বিয়েটা দিলে, তুমি তো এখন একেবারে পুরোপুরি চেঞ্জ হয়ে গেলে। বাবা তুমি তো এখন একজন নারীলোভী পুরুষ হয়ে গেলে বাবা। এই গত রাতে তুমি আমার সঙ্গে যেটা করলে বাবা। তখন বাবা আমাকে বলতেছে, কি করব আমি? আমার কি করার আছে? আমি কি বুড়ো হয়ে গেছি? তোর কাছে কি আমাকে তাই মনে হচ্ছে? দেখ আমার একটা জীবন আছে, আর আমার একটা শরীর আছে। শরীর যেহেতু আছে, শরীরের একটা চাহিদাও আছে। এই বয়সে তোর মাও নেই, আমি এখন কার কাছে যাব? আমার এখন যেই বয়স, আমি তো কোনো মহিলার সঙ্গে এখন রিলেশনেও খুব একটা বেশি জড়াতে পারবো না। আর এই বয়সে আমি কোনো মেয়েকে গিয়ে সরাসরি বলতেও পারবো না, ওগো তুমি আমাকে ভালোবাসে কিনা, তুমি আমাকে বিয়ে শাদী করবে কিনা। এই বয়সে তো কোনো মহিলা আমাকে বিয়ে শাদীও করবে না। আমি এখন কি করব? আমার টাকা শরীরের চাহিদা আছে। বাবা আমাকে অনেকবার এই কথাটা বুঝানোর চেষ্টা করেছে যে তোকে তো বিয়ে দিয়েছি, এখন তোর জামাই আছে, তোর তো কোনো সমস্যা নেই। তুই এই 5 বছর স্বামীর কাছে না থাকিস, কিন্তু 5 বছর পরে তো ঠিকই তোর স্বামী বিদেশ থেকে আসবে। তখন তো ঠিকই তুই এনজয় করবি, মজা মাস্তি ফুর্তি সব কিছু ঠিকই করবি। কিন্তু এই যে আমি, আমার কি হবে? আমার তো এখন বয়স হয়েছে। ও তোর কি মনে হয় যে আমি এখন শুধু দুবেলা দুমুঠো ভাত খেয়ে থাকব, আর পানি খেয়ে থাকব, আর ঘুমানো এই আমার কাজ? দেখ মা, তুই আমার মেয়ে, আমি একজন পুরুষ মানুষ। তাছাড়া আমার কত কিছুই চাহিদা থাকে। আমার বাবার মুখে এই কথাগুলো শুনে বন্ধুরা আমি একেবারে রীতিমতো টাস্কি খেয়ে গেলাম। যেই বাবা এতদিন আমাকে বলেছে আমার জন্য সে বিয়ে শাদী কোনো কিছুই সে করে নাই, সে শুধু আমার মুখে সুখ দেখতে চেয়েছিল। আমাকে একটা ভালো পাত্রের কাছে বিয়ে দিতে পারলে এই মানুষটা মুক্তি পেত, শান্তি পেত। সেই মানুষটা একটা প্রবাসীর জামাইয়ের কাছে আমাকে বিয়ে দিয়ে যখন খুশি তখন টাকা নিচ্ছে আমার কাছ থেকে, আর এই টাকাগুলো নিয়ে সে অবৈধভাবে অবৈধ পথে ব্যবহার করছে। নারী লোভী মেয়ে কত কিছু করছে। এখন এই বাবাকে আমি কিভাবে সামলাই বন্ধুরা? আমি তো বাবাকে কোনোভাবে সামলাতে পারতাছি না। আসলে আমার মা মরার পরে শুধু আমার কথা চিন্তা করে সে দ্বিতীয় কোনো বিয়ে করে নাই। সব সময় চেয়েছিল আমাকে ভালো একটা ঘরে বিয়ে দিতে। তো বাবা এখন আমাকে বিয়ে দিয়ে সে এখন মুক্তি পেয়ে গেছে। এখন তার কোনো চিন্তা নেই, যে কারণে আমি বুঝতে পারছি বাবা এখন তার সেই যৌবন ফিরে পেয়েছে। এখন বিভিন্ন জায়গায় কুকাম আকাম করে বেড়াচ্ছে। কিন্তু বন্ধুরা এইভাবে কতদিন বলেন তো? এই যে বাবা অমুক জায়গায় তমুক জায়গায় যায়, হঠাৎ কোনো একটা জায়গায় ধরা খেয়ে গেলে বা নারী বিষয়ক কোনো সমস্যা হলে, তখন তো অনেক সমস্যা, মান সম্মান তো আমারও যাবে। আর আমার মান সম্মান গেলে আমি আমার বিদেশি জামাইয়ের কাছে মুখ দেখাবো কি করে? একটু তো মান সম্মান রাখতে হবে নাকি? তখন আমি বাবাকে বললাম, বাবা তুমি একজন পুরুষ মানুষ, আমি বুঝতে পারছি তোমারও একটা চাহিদা আছে, কিন্তু বাবা তোমার তো একটু চিন্তা ভাবনা করতে হবে। তোমার এখন যে বয়স, এই বয়সে তুমি একজন তরুণ ছেলের মতো ব্যবহার করতে পারো না বাবা। তাছাড়া আজকে ওর কাছে কালকে ওর কাছে টাকা দিয়ে এইভাবে কতদিন বাবা? তখন আমার বাবা আমাকে বলতেছে, তাহলে কি তুই আমার জন্য কোনো মেয়ে দেখবি নাকি? এই বয়সে আমি আবার বিয়ে করব নাকি? ঠিক আছে, তুই যদি বিয়ে করিয়ে দেস তাহলে দে, আমি আরেকটা বিয়ে করি। আমি বাবাকে বললাম, ছি বাবা, তোমার এই কথাটা বলতে একেবারেও কি লজ্জা লাগছে না? তুমি তোমার মেয়ের কাছে এই কথাগুলো বলছো?
তুমি কি লজ্জা মাথা খেয়ে ফেলেছ নাকি? তখন বাবা বলছে, তাহলে তোর সঙ্গে আর কিভাবে ভালোভাবে বল। তুই তো আমার চাহিদাটা কোনোভাবে বুঝতেছিস না। আমার এখন কি করার আছে? আমি এখন কি করব? তখন আমি বাবাকে কি বলব বন্ধুরা, আমি নিজেও বুঝতেছি না। তখন বাবা আমাকে বলে উঠল, আচ্ছা পারুল, একটা কাজ করি, তুই যদি রাগ না করিস, তোকে একটা অনুরোধ করব। তখন আমি বাবাকে বললাম, ঠিক আছে বাবা, তুমি বলো, কি বলবে আমি শুনি। তখন আমার বাবা আমাকে বলছে, শোন পারুল, তোর জামাই তো বিদেশী, সে তো সৌদি আরবে থাকে। সে দেশে আসতে আসতে আরও প্রায় 4 বছর একেবারেই আসবে। পারুল, এই বয়সে তুই আসলে একা একা ঠিক কি করে থাকিস স্বামী ছাড়া? এই যে তোর স্বামী তোর সঙ্গে 3 মাস ছিল, তুই তো রুম থেকে বের হইছিলি না। কি আনন্দি তোকে দিয়েছে, তা এখন যে তোর জামাই নেই, তুই আগে থাকিস, তোর কি কষ্ট হয় না? পারুল, আসলে তোর জামাই আসার আগ পর্যন্ত আমরা এই কাজটা করি, পরে কি হবে না হবে তখন দেখে নিব। তখন আমি বাবাকে বললাম, ছি বাবা, তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? এই তুমি এতদিন আমার বিয়ে নিয়ে কত কিছুই করেছ, আর এখন তুমি আমাকে এই অফার করলে বাবা? তখন বাবা আমাকে বলছে, দেখ মা, আমার আর কোনো উপায় নেই। তাছাড়া আমি শুনেছি যে তুই ডাক্তারের কাছে গিয়েছিলে কিছুদিন আগে। তোর স্বামীর হয়তো পার্সোনাল কোনো সমস্যা আছে, আর সমস্যা হবে না কেন, সে তো বিদেশী। আর বিদেশী মানুষের একটু আরেকটু এরকম সমস্যা থাকে। শুনেছি তুই নাকি কখনো বাচ্চার মুখ দেখবি না, ওনার স্প্যামে নাকি সমস্যা আছে। এমনটা তো হতেই পারে। দেখ পারুল, তুই তো আমার মেয়ে হস, ঠিক আছে? আসলে বাহিরের কোনো মানুষ জানতেও পারবে না কি হয়েছে বা না হয়েছে। আর তুই তোর জামাইয়ের কাছেও এই কথাটা বলিস না, ঠিক আছে? আমি তোকে একটা বাচ্চা দেই, বিনিময়ে আমিও কিছু সুখ পেলাম, তুইও কিছু সুখ পেলি, আর একটা বাচ্চাও হলো। শোন পারুল, এই বাচ্চাটা হলে তোরই লাভ হবে অনেক বেশি। দেখ রে মা, এখন বর্তমান যে যুগ, তোর স্বামীর তো অনেক টাকা পয়সা। সে যদি বিদেশ থেকে এসে বলে যে তোর ঘরে বাচ্চা হবে না, সে যদি আরেকটা বিয়ে শাদী করে, তখন তুই কি করবি? আর আমি যদি এর সঙ্গে এই কাজটা করি, তোকে যদি একটা বাচ্চা দেই, শোনো, একটা বাচ্চা থাকলে তোর স্বামী তোকে ছেড়ে আর কোথাও যেতে পারবে না। বন্ধুরা, বাবার এই কথাগুলো শুনে আমি আসলে কি করব কি করব না, আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার এখন কি করা উচিত? আমি এখন কি করব, মানে এক কথা বলতে গেলে আমার কি করার আছে? বাবা একদিকে সত্যি কথাই বলেছে, বাবা একজন পুরুষ মানুষ। দিন শেষে তার একটা শরীরে একটা চাহিদা আছে। কিন্তু বাবার যে বয়স, এই বয়সে বাবা আসলে কারো কাছে যেতে পারতেছে না। আসলে একটা মান সম্মানও আছে। কিন্তু বন্ধুরা, অপরদিকে আমি এদিন শেষে একটা নারী মানুষ। ডাক্তার অলরেডি বলে দিয়েছে আমার স্বামীর স্পামের সমস্যা আছে। আমার স্বামী এই কখনোই সন্তানের বাবা হতে পারবে না। কিন্তু আমার তো একটা সন্তান লাগবে। কিন্তু আমি এই মুহূর্তে আমারও রকম ফ্রেন্ডও নেই, বয়ফ্রেন্ডও নেই। আমি কার কাছে বলব বা আমি কই যাব? আসলে আমি কোনো উপায় পাচ্ছিলাম না। তারপর আমি চিন্তা করলাম, না, আমি যদি বাবাকে একটু সময় দেই, বাবা একটু মুরুব্বি মানুষ, হয়তো বাবা একটু শান্তি পাবে। কারণ এই বয়সে উনি মুরুব্বি মানুষ, কই যাবে, কার কাছে যাবে? এই যে তিনি দৌলুদিয়া যাচ্ছে, আরও কত শত জায়গায় যাচ্ছে। আমি যদি তাকে একটু সময় দেই, তাহলে তিনি হয়তো এই সমস্ত জায়গা থেকে বিরত থাকবে, নিজেকে বিরত রাখবে, তাও অন্তত গর্ব থাকবে। আমার স্বামী বিদেশে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল আমি তার আমানত যেন নষ্ট না করি। কিন্তু বন্ধুরা, আমি যদি বাইরের কোনো ছেলের কাছে যেতাম, তাহলে আমি তার আমানতটা নষ্ট করতে পারতাম। কিন্তু আমি তো বাহিরের কারো কাছে যাচ্ছি না। আমি তো আমার নিজের বাবার কাছে আছি, ঘরে আছি। আর এটা তো কেউ দেখতেছে না, কেউ জানেও না। আর আমি তো আমার বাবার উপকারের জন্য এই কাজটা করছি। আমার হাসব্যান্ড কখনো সন্তানের বাবা হতে পারবে না। আমি তো আমার স্বামীর জন্য এদিন শেষে এই কাজটা করছি। এটা কি ভালো কাজ, নাকি পাপ কাজ করছি? আমার মাথায় আসলে কোনো কিছুই ঢুকতেছে না। রাত যখন ঠিক 10টা বাজে, তখন আমার স্বামী আমাকে ফোন দিয়েছে, ইমোতে ভিডিও কল। আমাকে ফোন দিয়ে বলছে, কি ব্যাপার জানেমান পারুল, তোমার মনটা সে খারাপ নাকি? আমি বললাম, কই, মন তো ভালো। সে আমাকে বলল, না তুমি কি যেন টেনশনে আছো? আমি তাকে বললাম, আচ্ছা আমাদের যদি সন্তান হয়, তুমি ছেলে চাও নাকি মেয়ে চাও? আমার স্বামী আমাকে বলল, এটা আল্লাহর ইচ্ছা।
আল্লাহ যদি আমাদেরকে ছেলের দান করুন ছেলে হবে, যদি মেয়ে দান করুন মেয়ে হবে। আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। এটা হচ্ছে সম্পূর্ণ উপর আল্লাহর ইচ্ছা। এবং আমি তাকে বললাম, তুমি খুব শীঘ্রই একটা খুশির খবর শুনবে। সে বলল, কি খুশির খবর? আমি তাকে বললাম, তুমি খুব শীঘ্রই বাবা হতে চলেছ। সে বলল, তাই নাকি? ওহ মাই গড! আমি তাকে বললাম, আসলে কিছুদিন সময় লাগবে। সে আমাকে বলল, খুব ভালোভাবে নিজের খেয়াল রাখি। তারপরে আমি তাকে বললাম, আচ্ছা শুনেন, আমি ফোনটা রাখি। আজকে আমার শরীরটা একেবারে ভালো লাগছে না। সে বলল, আচ্ছা ঠিক আছে, ওষুধ খাও, নিজের খেয়াল রাখো। তারপর বন্ধুরা আমার আব্বুকে ডাক দিলাম। সে রুম থেকে আসলো। আসার পর আমি খাবার রুমে খাবার নিয়ে হাজির হলাম। আব্বু আর আমি ঠিক যখন খাবার রুমে গেলাম ডাইনিং টেবিলে, তখন আমি খেতে লাগলাম। আমার বাবা আমার দিকে শুধু দেখতাছে, কোনো কিছু বলছে না। সে হয়তো ভাবতেছিল আমি তাকে কোনো কিছু বলব আজকে। তারপর আমি আর বাবাকে কোনোভাবেই আটকাতে পারলাম না। আমি বাবাকে বলে দিলাম, বাবা তুমি আমাকে যে শর্ত দিয়েছিলে আমি সেই শর্তে রাজি, তবে একটা শর্ত আছে। বাবা তুমি আমাকে বলো। বাবা বলল, কি শর্ত? তুই শুধু আমাকে একটা বার বল। আরে আমি তো সব শর্তেই রাজি। আমি দেখতে পারছিলাম তখন আমার বাবার চোখে মুখে কেমন যেন একটা হাসির ঝলক। বাবা অনেক খুশি, এটাও আমি বুঝতে পারছিলাম। আসলে বাবা তো এটাই চেয়েছিল যে আমাকে একটা বিদেশি জামাইয়ের সঙ্গে বিয়ে দিবে। তারপর জামাই 2-1 মাস আমার সঙ্গে থেকে সে চলে যাবে বিদেশে। আর এদিকে বাবা আমার সঙ্গে এসে টাইম পাস করবে বা আমাকে উপভোগ করবে, বা স্ত্রীর মতো সে আমাকে ব্যবহার করবে। আমি যতটুকু বুঝেছি বাবা এটাই চেয়েছিল। যে কারণে বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন, কিন্তু আমাকে মানে আমার এই যে 25 বছরে হয়ে গেছে, একটা মেয়েকে 15 বছর 16 বছর হলেই যেই জায়গায় বিয়ে দিয়ে দেয়া। আমার বাবা আমাকে 25 বছর হয়ে গেছে আমার, কিন্তু আমাকে এখনো সে বিয়ে দেয় নাই। আমার কাছে যেই পাত্র আসতো সেই পাত্রকে বাবা না করে দিত, বলতো টাকা নেই, না হলে হচ্ছে না। তার মানে আমি যেটা বুঝেছিলাম, বাবা এমন একটা পাত্র খুঁজতেছিল যে পাত্রটা বিদেশে থাকে এবং তার পরিবার আত্মীয় স্বজন খুব কম টাকা পয়সা দিবে, এরকম একটা মানে পাত্র বাবা খুঁজতেছিল। যার কারণে আমাকেও অনেক বয়স করে বাবা বিয়ে দিয়েছে। যাই হোক, বাবা এতদিন যে স্বপ্নটা আসলে মনে মনে দেখেছিলেন, বাবা সেই স্বপ্নটা এতদিন পর সত্যি হতে চলেছে। এটাই হচ্ছে সবচাইতে একটা কথা। তখন আমি বাবাকে বললাম, বাবা তুমি কি এবার খুশি হয়েছ? তোমার তো স্বপ্নটা পূরণ হতে চলেছে। বাবা আমাকে বলল, তুই তোর শর্তের কথা কোনো কিছু বললি না এখনো। তখন আমি বাবাকে বললাম, বাবা আমি যদি তোমাকে এই জিনিসটা দেই, তুমি তোমার জামাইয়ের সঙ্গে কখনো এই কথাগুলো শেয়ার করতে পারবে না। আর আজকের পর থেকে তুমি বাহিরে টাকা দিয়ে কোনো মেয়ের কাছে যাবে না, তাদের দেহের লোভে। কোনো বন্ধু বান্ধবের সাথে তুমি চলবে না। তুমি সোজা ঘরে থাকবে সারাক্ষণ, আর বাহিরে যদি দরকার পড়ে যাবে বাজার হাট করবে। ঠিক আছে, কারো সঙ্গে খুব একটা বেশি ঘষা মাজা করবে না। আর আজকে থেকে তোমার মানে বাইরে যাওয়া একেবারে টোটাল বন্ধ। ওই যে দৌলু দিয়ে যাও, ওই নিষিদ্ধ পল্লীগুলোতে যাও, এই সমস্ত জায়গায় আজকে থেকে তোমার আর যাওয়া চলবে না। বাবা আমাকে বলল, তুই যদি আমাকে ঠিকঠাকভাবে আমাকে সেবা করার সুযোগ দিস, আমাকে যদি তুই ঠিকঠাকভাবে আদর করতে দিস, তাহলে আমি বাইরে ওই সমস্ত বাজারের মেয়েদের কাছে কেন যাব? আমি তোকে প্রমিস করতেছি রে মা পারুল, আজকের পর থেকে আমি আর কারো কাছে যাব না। বন্ধুরা বাবার এই কথাগুলো শুনে আমি একটু স্বস্তি পেলাম, একটু মানে মনটাকে একটু শান্ত করলাম। যাই হোক, আসলে যে বাবা আমাকে ছোট থেকে কুলে পিঠে করে মানুষ করেছে, তিনি অবশেষে বুঝতে পেরেছেন। আর আমি যদি বাবাকে একটু শান্তি দিতে পারি, তাহলে আমার একটু ভালো লাগবে, আমারও একটু মানে মনে একটু আনন্দ আসবে, শান্তি আসবে, যে উনি আসলে আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমার মা নেই, কোনো আত্মীয় শুধু নেই, তারপরও বড় করেছেন, এটাই অনেক, জীবনটা তো বেঁচে আছে। তারপর বন্ধুরা খাবার শেষ হওয়ার পর বাবা আমাকে বলল, তুই রুম শো, আমি একটু আসতেছি বাহিরে থেকে। তখন আমি বাবাকে বললাম, বাবা তুমি কই যাচ্ছ? তুমি একটু আগে আমাকে বলেছিলে আজকে থেকে আর কোথাও যাবে না। তখন বাবা আমাকে বললাম, একটু ফার্মেসিতে যাব, অনেকদিন ধরে এই কাজটা করি না, তো এজন্য কিছু ট্যাবলেট নিয়ে আসব। আমি বুঝতে পারছিলাম বাবা ওই বিষয়ে কিছু ট্যাবলেট আনতেছে, কারণ বুড়ো হয়েছে তো, তাই আগের মতো এটা আর ওইরকম ফুসফুসি করে না।
যাই হোক বন্ধুরা, সেদিন রাতে আমি যা বুঝলাম, মানে তার বয়স হলেও মনের দিক দিয়ে সে ছোট। আমার বাবা একজন কৃষক মানুষ, তো তার শরীরটা একেবারেই সারা শরীরে হাড্ডি। আর এরকম চিকনা চাকটা মানুষে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি থাকে। তো যাই হোক বন্ধুরা, সেদিন রাতে বাবা আমাকে সত্যিই অনেক বেশি তৃপ্তি দিয়েছে, আনন্দ দিয়েছে আমাকে। আমিও বেশ মজা পেয়েছি। আমি যে একেবারে খুব বেশি মজা পাই নাই তা কিন্তু না, আমারও ভাল লাগছে। একটা সময় আমি বাবাকে বললাম, বাবা, আমার একটা সন্তান খুব দরকার। আমি আমার হাসব্যান্ডকে বলেছি, তাকে আমি খুব শীঘ্রই একটা সুখবর দিব। বাবা আমাকে বলল, সমস্যা নেই, হয়ে যাবে। তার মানে বুঝলাম বাবাও চেষ্টা করবে। তো বন্ধুরা, এরপরে আমাদের এরকম জীবনযাপন শুরু হলো। আসলে কি বলবো, আমরা যে বাবা এবং মেয়ের রুমের ভিতরে এই অবস্থায় আর কারও বোঝার উপায় নেই। মানে বাহির থেকে যদি হঠাৎ করে একটা মানুষ আমাদের রুমে ঢুকে, যে কেউ এসে বলবে আমরা স্বামী স্ত্রী, এমনভাবে ছিল আমাদের চলাফেরা, ঠিক আছে? তো যাই হোক, আমার বাবা এতদিন পর তার মুখে আমি হাসি দেখতে পেরেছি। সে খুব খুশি হয়েছে যে আসলে আমি তাকে এই জিনিসটা দিয়েছি। তখন আমি বাবাকে বলেছিলাম যে, বাবা, তুমি তো চাইলে বিয়ের আগেই আমার সঙ্গে এই কাজটা করতে পারতে। তখন বাবা আমাকে বলেছিল, আমি যদি বিয়ের আগে তোর সঙ্গে এই কাজটা করি, তাহলে তুই আমাকে এখন দিতি না। সবুরে মেওয়া ফলে ধৈর্য অনেক বড় একটা শক্তি। তার মানে আমি বুঝলাম, এতদিন পর বাবার সব কিছু প্ল্যান ছিল, সবকিছুই বাবার বুদ্ধি ছিল। তখন বন্ধুরা, এভাবে যেতে যেতে কিছুদিন পর 6 মাস যখন হয়ে গেল, আমি দেখতে পারলাম যে আমার পেট এখন কিছুটা উঁচু হয়ে গেছে, আগের চাইতে কিছুটা উঁচু হয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারলাম যে আমার গর্ভে নিশ্চয়ই সন্তান আসার সম্ভাবনা আছে। আমি যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমি সেই ডাক্তারের কাছে আবারও গিয়েছি। আমি ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তার, এখন আমার কি অবস্থা? আমি কি মা হতে পারবো? ডাক্তার আমার পেটে দেখে এবং আমাকে চেক আপ করে, আল্ট্রাসনোগ্রাফি চেক আপ করে সে আমাকে বলল, আরে পারুল, তোমার জন্য তো সুখবর দেখেছি। তুমি তো খুব শীঘ্রই মা হতে চলেছে, তোমার তো পেটও দেখতেছি প্রায় 6 মাস হয়ে গেছে। আর তুমি এখন প্রেগন্যান্ট হয়ে গেছো, তা কে করলো এই কাজটা? তোমার স্বামী তো তোমাকে বাচ্চা দিতে পারবে না। আসলে বন্ধুরা, ডাক্তারের কাছে আমি আমার বাবার কথাটি তাকে বলতে পারলাম না। কিভাবে বলি বলেন তো, তিনি তো আমার বাবা হন। এই কথাটাকে আমি তার কাছে বলতে পারি? আমি তখন তাকে কোনো কিছু বলি নাই। আমি তাকে বললাম, না ডাক্তার, হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে। এটা আমার স্বামীরই সন্তান, ঠিক আছে? আমি তো কোনো কিছু করি নাই। যাই হোক, ডাক্তার আমাকে আর কোনো কিছু না বলে সে আমাকে কিছু ওষুধ দিল এবং আমাকে বলল, এখন থেকে যেন আমি নিয়ম মেনে চলি, ভারী কোনো কাজ কাম না করি এবং খুব সাবধানে চলাফেরা করি। আর এখন তাকে আমাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। বিশেষ করে স্বামীর সঙ্গে সহবাস যেন আমি এখন একদমই না করি, আর করলেও যেন খুব কম, ঠিক আছে? আমি যেন শুধু শুয়ে থাকি। তারপর বন্ধুরা, আমি বাসায় আসলাম। বাবা আমাকে বলছে, পারুল, কি ব্যাপার? ডাক্তার কি বলল? তখন আমি বাবাকে বললাম, বাবা, আজকে থেকে আমরা এই সমস্ত করতে পারবো না। ডাক্তার আমাকে নিষেধ করে দিয়েছে, কারণ আমার বাচ্চার ক্ষতি হবে। তখন বাবা আমাকে বলল, না না পারুল, করা যায়। আরে 6 মাসের কালে আমি তো তোমার মাকে একবারই, বোঝো না? তখন আমি বাবাকে বললাম, বাবা ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ, তবে আমি শুধু শুয়ে থাকব। তারপরও সে করবেই, এখন আমি তাকে না করতে পারছি না, কি করব? যাই হোক বন্ধুরা, এইভাবে যেতে যেতে আরও 2 মাস চলে গেল। তারপর আমি একদিন বাবাকে বলছিতেছি, বাবা, এখন আর আমি পারব না। আমার পেট এখন অনেক বেশি বড় হয়ে গেছে, তাছাড়া এখন আমার অনেক কষ্ট হয়। তারপর বাবা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার সন্তানটাকে পৃথিবীর মুখ দেখাও, তারপর আগে তুমি সুস্থ হও, তারপর আবার হবে। আমি এখন কিছুদিনের জন্য রেস্ট নিলাম। আমি ভেবেছিলাম হয়তো বাবা আবারও সেই নিষিদ্ধ পল্লীতে যাবে মেয়েদের কাছে, কিন্তু না, সে একদমই যায় নাই। এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। তারপর বন্ধুরা, কিছুদিন পর আমার ঘর আলো করে আমার একটা মেয়ে সন্তান হল। আর এই খবরটা আমি আমার হাসব্যান্ডকে ভিডিও কলে দেখিয়েছিলাম। আমার বাবা দেখিয়েছিল। মেয়েটা দেখতে একেবারে সেইম আমার বাবার মুখ পেয়েছে, একেবারে আমার বাবার মতো হুবহু হয়েছে, কিছুটা শরীরের সমান দৃশ্য তো আমার সঙ্গে যায়, কিন্তু চেহারা, ফেস কাটিং সবকিছু আমার বাবার মতো।
অপরদিকে আমার স্বামী বিদেশে থাকায় সে কোনো কিছু বুঝতে পারতাছে না। আমার স্বামী আমাকে বলতেছে, মাশাল্লাহ পারুল, তুমি তাহলে মা হয়ে গেলে। আমি চলে আসব। এই তো দেখতে দেখতে প্রায় এই 2.5 বছর হয়ে গেল, আর 2.5 বছর আছি। আমি 2.5 বছর পরে একেবারে চলে আসব। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, আপনি ভালো থাকবেন আর একটু মন দিয়ে কাজ করেন। টাকা পয়সা জমান, দেশে আসলে পরে যাতে আপনাকে আর বিদেশে না যেতে হয়। তারপর বন্ধুরা, আমার বাবা আমাকে বলছে যে, তাহলে তো তোর বাচ্চাটা অবশেষে হয়ে গেল, তাহলে এবার তুই শুধু সুস্থ হয়ে উঠ। ঠিক আছে, আমরা আবার শুরু করে দিব। আমি বাবাকে বললাম, বাবা এখন তো আমার মেয়ে হয়ে গেছে, এখন আমরা এই কাজটা না করলে আরও হয় না। বাবা আমাকে বলছে, তুই আমাকে কি বলেছিলি? তো স্বামী আসার আগ পর্যন্ত কিন্তু এটা চলবেই। আমি আর বাবাকে না করতে পারলাম না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এত ইচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো বন্ধুরা, আমার মেয়েটা আস্তে আস্তে একটু বড় হয়ে গেল, আমিও একটু সুস্থ হয়ে উঠলাম। তখন আমার বাবা আবার সে আগের মতো শুরু করে দিল। সে কোনোভাবে থামার পাত্র না, সে থামার মতো কোনো মানুষ না। আমার একদিন এমন রাগ উঠেছে, আমি বাবাকে বললাম, তোমাকে আজকে সারাদিন সারারাত কাজ করতে হবে। যদি তুমি না পারো বাবা, তোমার খবর আছে। সে পারল না, হার মানল। আসলে বন্ধুরা, এভাবে আমাদের জীবন আস্তে আস্তে চলে গেল। তো দেখতে দেখতে আসলে আমার স্বামীরও প্রায় 5 বছর কাটতে আর 2-3 মাস বাকি। একদিন আমার বাবা আমাকে বলতেছে, পারুল, তোমার স্বামী তো চলে আসবে আর মাত্র 2-3 মাস পর। আর এখন আমারও সময় অনেকটা শেষ হয়েছে। আমিও এখন আর আগের মতো পারি না, বয়স হয়ে গেছে। পারুল, যা হয়েছে হয়েছে এতদিন। তুমি তোমার স্বামীর কাছে কখনোই এই বিষয়গুলো বইল না, আমিও কারো কাছে বলবো না। পারুল মা, আমি যদি কোনো ভুল করে থাকি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি বাবাকে বললাম, না বাবা, আমি যদি তোমার সঙ্গে কোনো কিছু খারাপ করে থাকে, আমাকে তুমি মাফ করে দিও। এই বলে আমার বাবা আমার কাছে মাপ চেয়ে চলে গেল। সে তার মতো এখন জীবন যেমন শুরু করে দিয়েছে। তার কিছুদিন পর আমার জামাই আসলো। আমার জামাই বিদেশ থেকে চলে আসলো। আমার জামাই তো বিদেশ থেকে আসার পর সে তো অনেক খুশি। 5 বছর আগে সে বিদেশে যায় যখন, তখন আমি একা ছিলাম। কিন্তু আজকে আমরা 2 জন। আমার মেয়ের এখন প্রায় 3 বছর বয়স। মেয়েটাও আগে মোটামুটি বড় হয়ে গেছে। সেও তার বাবাকে বাবা বলে ডাকে। শুধু চেহারা দেখতে আমার বাবার মতো, কিন্তু তাতে আমার জামাই কোনো কিছু মনে টনে করে নাই। সে ভাবছে যেহেতু আমি আমার বাবার মেয়ে, চেহারা ফেস কাটিং কোনো সমস্যা না। তারপর বন্ধুরা, আমার হাজব্যান্ড আমার জন্য এবং আমার মেয়ের জন্য অনেক গিফট নিয়ে এসেছে। আমার মেয়ের জন্য খেলনা, দোলনা আর টিভি, ফ্রিজ, কত কিছু নিয়ে আসলো। তারপরে আমরা এভাবে সুখের সংসার শুরু করলাম। আমার জামাই সে এসে আমাকে বলল, পারুল, আমি আর কখনো বিদেশে যাব না। এখন থেকে আমি দেশে একটা ব্যবসা বাণিজ্য দিব। আর আমি তোমার সঙ্গে থাকব। বাকিটা জীবন তোমার সঙ্গে কাটাবো। আমি অনেক খুশি হয়েছিলাম। তার এই কথাটা শুনে আমি তাকে বলেছিলাম, হ্যাঁ স্বামী, তোমাকেও আমার অনেক বেশি দরকার। আসলে একজন স্ত্রীর জীবনে তার স্বামী ছাড়া কোনো মূল্য নেই। সেও আমাকে বলতেছে, একটা পুরুষের জীবনেও তার সন্তান এবং স্ত্রী ছাড়া কোনো মূল্য নেই। সত্যি এই কথাটা আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছিল। তারপর আমার জামাই একটা ব্যবসা দিল বাজারে। সে মোটামুটি স্যানিটারি দোকান শুরু করে দিল। আমি এবং আমার জামাই, আমার মেয়ে, আমরা বেশ ভালোভাবে আমাদের সংসারটা বড় করতেছি। আসলে যতদিন যাচ্ছে আমার মেয়েও বড় হচ্ছে। তার নাম রেখেছিলাম জ্যোৎস্না। আসলে সে এক রাতে অন্ধকারে জ্যোৎস্নার মধ্যে সে আমার জীবনে এসেছিল। এজন্য আমি তার নাম রেখেছিলাম জ্যোৎস্না। তারপর বন্ধুরা, আমার স্বামী আসলে সে বিদেশে থেকেছে দীর্ঘদিন। তার স্পামে কিছু সমস্যা আছে, কিন্তু সে আমাকে প্রতিদিন সুখ শান্তি দিতে পারে। এটা ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগার। আমার স্বামী আমার সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার সে করে নাই। সত্যি কথা বলতে বর্তমান এই যুগে পৃথিবীতে এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি আদর করে। আমিও তাকে অনেক বেশি ভালোবাসি, আদর করি। আমার একটা ইচ্ছা যে আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি, আমি বাকিটা জীবন যেন আমার স্বামীর হাত ধরে আমি কাটিয়ে দিতে পারি। এটাই আমার কাছে শেষ একটা স্বপ্ন, আমাদের স্বামী স্ত্রীর দুজনের একটা স্বপ্ন। মেয়ে হিসেবে তাকে অনেক বেশি বড় করে লেখাপড়া করে, সে যদি বড় হয়ে চাকরি বাকরি কোনো কিছু করতে চায়, করবে।
যদি নিজের পায়ে দাঁড়াতে চায় সে দাঁড়াবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আর সে যদি চায় যে আমরা তাকে বিয়ে দিয়ে দেই, সে স্বামীর সংসার শুরু করবে, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। তারপর এইভাবে আস্তে আস্তে আমাদের সংসার চলতে থাকল। তো মাঝে মধ্যে আমি যেহেতু একটু সুন্দরী দেখতে, ঠিক আছে, আর আমার হাসব্যান্ড যেহেতু প্রবাসী, মাঝে মধ্যে অনেক ছেলেই কিন্তু আমাকে প্রেমের অফার করে বসে। আমি যখন বাজারে যাই বা বিভিন্ন শপিং মলে যাই, অনেকে তো আমাকে এখনও বিশ্বাস করে না যে আমার বিয়ে হয়েছে। আমাকে দেখলে তারা অনেকেই বলে আমি নাকি অবিবাহিত। অনেকেই এখনও আমাকে বিয়ের অফার করে। এটা আমার কাছে অত্যন্ত লজ্জাজনক লাগে। আমার স্বামী আমাকে সবসময় বলে, তোমাকে পেয়ে সত্যি আমার জীবনটা খুব ধন্য। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো। যদি ভাল লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট তোমরা করা যাও। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও তোমরা জানাতে পারো। ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, ঠিক আছে, বাস্তবের সঙ্গে আর কোনো মিল নেই। তো বাস্তবে তোমরা এমন কোনো কাজ করবে না যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়। সমাজে তোমরা মুখ দেখাতে পারো না, কারণ বাস্তব এক জিনিস আর কল্পনার জগৎ আরেক জিনিস। কল্পনায় আমরা দেখা যাচ্ছে নায়িকা শাবনূর, নায়িকা অপু বিশ্বাস, নায়িকা পূর্ণিমাকে আমরা কত কিছু করে ফেলি। আসলে সত্যি দেখা যে আমরা পাশের বাসার বৌদিকে নিয়ে ঘুমিয়ে আছি, এই করতেছি সেই করতেছি, কিন্তু বন্ধুরা বাস্তব একেবারেই ভিন্ন। আসলে কল্পনাতে আমরা প্রত্যেকটা মানুষই সুখী, কিন্তু বাস্তবে আমরা কেউই সুখী না। তো তোমরা বাস্তবে এই কাজগুলো কখনোই করবে না। শুধুমাত্র তোমাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করা হলো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও তোমরা কে কে দেখতে চাও, কে কে শুনতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।